গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় ফিরতে হবে খুব দ্রুত, বললেন খালেদা জিয়া। জুলাই শহীদদের ঋণ শোধের এখনই সময়, মন্তব্য তারেক রহমানের। নানা আয়োজনে জুলাই যোদ্ধাদের স্মরণ, আবু সাঈদের কবরে এনসিপির শ্রদ্ধা, গণতন্ত্র ফেরাতে গণ অভ্যুত্থান, বললেন নাহিদ। ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, বললেন সিইসি। নিরপেক্ষ ন্যায্যতার ভিত্তিতে হবে সব সিদ্ধান্ত। দুই সালের নির্বাচন ছিল প্রহসনমূলক, স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা। স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সঞ্চয়পত্রের মুনাফার হার কমালো সরকার, সর্বোচ্চ হার 11.98%, সর্বনিম্ন 9.72। আরও চাপে পড়বে মধ্যবিত্তরা। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। আর শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের খবর। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকালে রাজধানীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশের রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করবে কিনা ভেবে দেখতে হবে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীরা যোগ দেন। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানে গুলশানের বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গণ অভ্যুত্থানে নিহত গুম ও খুনের তালিকা করার তাগিদ দেন, পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ঐক্যের বদলে বিভক্তি ও অস্থির পরিবেশ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির ৩৬ দিনের অনুষ্ঠানের এটা ছিল প্রথম কর্মসূচি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্রের নয়া বন্দোবস্তের জন্য গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে জুলাই স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। সবাইকে সাথে নিয়ে ১৩ আগস্ট ঢাকায় প্রবেশের ঘোষণাও দেন নাহিদ ইসলাম। ২০২৪ সালের ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এরপর পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হন রংপুরের আবু সাঈদ। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেখানেই ছুটে এলেন ছাত্র আন্দোলনের নেতারা। এনসিপির নেতারা শ্রদ্ধা জানান শহীদ আবু সাঈদের কবরে, সাথে ছিলেন আবু সাঈদের স্বজনরা। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যে নয়া বন্দোবস্তের জন্য এত মানুষের আত্মত্যাগ তা বৃথা যেতে দেবে না এনসিপি। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে, এজন্য সাধারণ মানুষের কাছে যাবেন তারা। পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে,
তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আবু সাইদের পরিবার। ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস পালনেরও দাবি তাদের। অন্য মানুষকে বিচারে জড়িত করতে চাই দেয়, যাই অপরাধী তারাই বিচার হোক। আমরা তো দেখি নাই, আমরা তো ৩০-৩৫ কিলো দূরে। যাদেরা ওখানে ছিল, যাদের ওরা সমপাঠী ছিল, তাদেরা তো দেখছে। ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়লো আবু সাইদের নামে স্লোগান দিয়ে। সেই আবু সাইদকে এই ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করে বাতিল করা, তার জন্য এটা একটা চরম অপমানজনক। রংপুরের পথসভার পাশাপাশি গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছেন এনসিপি নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার ও সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মনে করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার রাজধানীতে আলাদা আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার আয়োজন করে এবি পার্টি। উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি ও তার সন্তান আরিয়ানা কাজী। 18 জুলাই যাত্রাবাড়িতে নিহত হন নাজমুল কাজী। জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ নাজমুল কাজীকে চিকিৎসা করাতে দেয়া হয়নি বলে দাবি করেন তার স্ত্রী। মেয়ে বাবা ছাড়া বড় হলেও দেশে শান্তি চান তিনি। এই বাংলাদেশের কাছে আমার চাওয়া পাওয়া শুধু একটাই, এই দেশটা সুষ্ঠু স্বাভাবিক থাকুক, কোনো স্ত্রী বিধবা না হোক, কোনো সন্তান এত কম বয়সে বাবা হারা না হোক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে জানান মাহমুদুর রহমান। যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন, আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রক্লেমেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানায় গণসংহতি আন্দোলন। দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানান, পরাজিত ফ্যাসিস্টরা জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এদিকে রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জুলাই ঐক্যের প্রতীক, যেখানে বাধা আসবে সেখানেই জুলাইকে তুলে ধরা হবে। প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার, তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয়। গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর মাসব্যাপী কর্মসূচি শেষ হবে 5 আগস্ট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই শহীদদের প্রধান স্টেক হোল্ডার দাবি করে সরকারকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে শহীদ পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। দুপুরে রাজধানীর পল্টনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। অনুষ্ঠানে চলমান রাজনীতি প্রসঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে। তিনি আরো বলেন, দুটি দল বাদে বাকি সব দলই ঐকমত্যে পৌঁছাতে পেরেছে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা পিআর সিস্টেমে নির্বাচনের পাশাপাশি জুলাইয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানান। আলোচনা শেষে শহীদদের রুহের শান্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। তারা ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। কি করে নিছে? ধরে নিছে। আচ্ছা, তো তাহলে ইমিডিয়েটলি তাদের জন্য যা যা সুবিধা সেগুলোকে তারা নিশ্চিত করতে চায়। আর একটা আমরা ধরে নিয়েছি যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আগের মতো তারা অপকর্মগুলো করবে। জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বলেন, সে লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে যাতে স্বৈরাচার মাথাচাড়া না দিতে পারে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী কর্মসূচি।
5 আগস্ট পর্যন্ত মাঝে মধ্যে বিরতি দিয়ে এসব কর্মসূচি পালিত হবে। এর নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মেলা। কর্মসূচির অংশ হিসাবে আজ মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। আগে আমরা এখন একটা ভিডিও, এটা জুলাই, আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে শের-ই-বাংলা নগর থানায় মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার 4 দিনের রিমান্ড শেষে নুরুল হুদাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শের-ই-বাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। এরপর নুরুল হুদা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে আদালতে তার জবানবন্দির রেকর্ড করার আবেদন করেন এই তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তার কৃতকর্ম স্বীকার করেই তিনি তার এই জবানবন্দিটা দিয়েছেন এবং তিনি এটা স্বেচ্ছা দিয়েছেন। এ মাসের মধ্যে জুলাই সনদ প্রকাশ করা না হলে 3 আগস্ট সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সাথে কফিন মিছিলেরও কর্মসূচি দিয়েছে সংগঠনটি। বিকালে রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন নেতারা। এদিকে জুলাই সনদের দাবিতে সকালে পদযাত্রা কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হলেও প্রকাশ হয়নি জুলাই সনদ। এ নিয়ে ক্ষোভ রয়েছে ছাত্র জনতার মধ্যে। জুলাই সনদের দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। এখনো সাংবিধানিক স্বীকৃতি না মেলায় হতাশ আন্দোলনকারীরা। জুলাইয়ের সুফল কোনোভাবেই জনগণ পেল না এবং এটা একটা হতাশা ক্রিয়েট হলো 1 বছর পরে এসে। সরকারের অসহযোগিতারই আমরা সবচেয়ে বেশি মুখ্য করতে পারি। সেই সাথে রাজনৈতিক দলগুলো তাদের যে ইন্টারেস্ট বা তাদের যে দলীয় গুণগান সমৃদ্ধ যেসব হচ্ছে ঘোষণাপত্র তারা প্রস্তাবনা করে সেসবে ঐক্যমতে পৌঁছাতে পারছে না বলে তাদেরও অসহযোগিতা রয়েছে। সবাই একই ক্যারেক্টারই প্লে করছে, তো তাই যদি হয় নতুন করে আরেকটা 5 আগস্ট হবে। এ মাসের মধ্যে জুলাই সনদ প্রকাশের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ, না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাদের। আগস্টের 3 তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর 12টায় কফিন মার্চ থেকে আমরা জুলাই সনদ আদায় করে ফিরব ইনশাআল্লাহ। একই দাবিতে বিক্ষোভ করেছে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারী প্রতিটি যোদ্ধাকে সশরীয় এবং সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রত্যাশা পূরণ করার জন্য যেভাবে মাঠে থাকা দরকার ইনশাআল্লাহ জুলাই ঐক্য মাঠে থাকবে। জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করেন তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান দমনে হত্যার নির্দেশ, মারণাস্ত্রের ব্যবহার সহ 5 অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার শুনানির প্রথম দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির সুনির্দিষ্ট অপরাধের বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি এসব অভিযোগ সঠিক নয়। নির্দেশনা প্রদান করেন এই সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতা। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ দ্বিতীয়বারের মতো সরাসরি দেখতে পেল পুরো জাতি। এদের অভিযোগ গঠনের শুনানিতে শেখ হাসিনা ও তার 2 প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ও আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা সুনির্দিষ্ট 5টি অভিযোগের বিস্তারিত তুলে ধরে প্রসিকিউশন।
অভিযোগগুলো হলো গত বছরের 14 জুলাই গণভবনে বসে বক্তব্য দিয়ে শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যায় উস্কানি ও প্ররোচনা দেন, মারণাস্ত্র ও হেলিকপ্টার ব্যবহার করে দেন হত্যার নির্দেশ, রংপুরে আবু সাইদকে হত্যা করা, 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় 5 জনকে হত্যার পর এবং একজনকে জীবিত অবস্থায় আগুন দেয়া হয়। এসব অভিযোগে 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের অভিযোগ 1400 জনকে হত্যায় 3 লাখের বেশি গুলি ব্যবহার করা হয়েছে, এর মধ্যে কেবল ঢাকাতেই ব্যবহার হয় 95,000 গুলি। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী অক্সিলিয়ারি ফোর্সেস তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। সুতরাং যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র কর্তৃক নিয়োগ করা আইনজীবী আমির হোসেন এদিন শুনানি না করে প্রস্তুতির জন্য 15 দিন সময় আবেদন করলে আদালত 1 সপ্তাহ সময় দেন। আগামী 7 জুন পরবর্তী শুনানি। তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। এদিকে মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল বাবুনকে আদালতে হাজির করা হলেও তার আইনজীবী জানান অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে তার কোনো বক্তব্য নেই। আমি কোনো সাবমিশন রাখছি না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য নতুন হার নির্ধারণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে মুনাফার সর্বোচ্চ হার 11.98% আর সর্বনিম্ন হার 9.72%। এক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে 7,50,000 টাকা। সুদ হার কমানোয় নতুন করে চাপে পড়বে মধ্যবিত্ত, বলছেন বিশ্লেষকরা। নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের অনেকেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। এছাড়া বয়স্ক নাগরিক, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভর করেন। পরিবার, পেনশনার, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক ও ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী হিসাব নামে 5 ধরনের সঞ্চয় স্কিম রয়েছে। আজ থেকে এই স্কিমগুলোর মুনাফার হার 47 থেকে 57 বেসিস পয়েন্ট কমিয়েছে সরকার। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে 11.93%। আগে যা ছিল 12.50%। বিভিন্ন খাতে সে ওইটা তখন বিনিয়োগ করবে, হয়তো দেখা যাবে যে সেখানে তার লস হচ্ছে, তারপরেও কিন্তু সে বিভিন্ন ওয়েতে তার তো ইনকাম সোর্স বের করতে হবে, নাহলে ফ্যামিলিও তো চালানোর একটা বিষয় আছে। সঞ্চয়পত্র করার মানে অর্থাৎ আমরা কিছু নিয়োগ করি, জমায় কিছু টাকা থুই, এটার বিনিময়ে কিছু আমাদের দেয়, এটাও যদি কমায় দেয় তাহলে তো আর আমরা সাধারণ মানুষ চলতে পারব না। সঞ্চয়পত্র থেকে 10% আয়কর কেটে নেয় সরকার। এর মধ্যে মুনাফা কমানোর ফলে চরম মূল্যস্ফীতির অভিঘাত মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এইটা নিশ্চিত আয়টাকে একটা অনিশ্চিত আয়ের মধ্যে ফেলে দেয়া, অতএব সেই অনিশ্চিতের জায়গাটাকে আমি বলবো অনেকের যে লাইভলিহুড সেই জায়গাটাই ক্ষতিগ্রস্ত হয়। যারা অল্প কিছু সঞ্চয়, ফিক্সড আর্নার, যাদের এই আয়ের উপর দিয়েই চলে, অর্থাৎ মুনাফার হার যদি আরো কমানো হয় তাহলে প্রকৃতপক্ষে সঞ্চয়পত্র বিক্রির যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ নাও হতে পারে। এর আগে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমার বাধ্যবাধকতা শিথিল করে সরকার। তারপরও পূরণ হয়নি সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাপের মাধ্যমে জানা যাবে টিউবওয়েলে আর্সেনিকের উপস্থিতি। এই অ্যাপে আর্সেনিক নামে নতুন এক অ্যাপে জানা যাবে এই তথ্য। এলাকার নাম, টিউবওয়েলের গভীরতা, পানির রঙের বর্ণনা দিয়েই আর্সেনিক চিহ্নিত করা যাবে। মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্বের প্রথম আর্সেনিক চিহ্নিতকরণ এই অ্যাপের উদ্বোধন করে। এতে সহায়তা করেছেন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার 4 বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। পার্বত্য জেলা বাদে দেশের 54 জেলায় কম বেশি আর্সেনিকের প্রকোপ রয়েছে। এসব এলাকায় 7.5 লাখেরও বেশি নলকূপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক আছে। পানির বিষ খ্যাত নীরব এই ঘাতককে সহজেই চিহ্নিত করতে তৈরি হয়েছে আর্সেনিক নামে নতুন এই অ্যাপ।
কার্টিন বিশ্ববিদ্যালয়, পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন সহ 4 বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথ উদ্যোগে বিশ্বের প্রথম আর্সেনিক চিহ্নিতকরণ এই অ্যাপ তৈরি করেছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে আর্সেনিক অ্যাপের উদ্বোধন হয়। কেমিক্যালি টেস্ট করার জন্য আপনার লাগবে হলো যে একটা স্পেশালাইজড কিট লাগবে, কিংবা আপনাকে স্যাম্পল কালেক্ট করে সেটা ল্যাবে পাঠাতে হবে, যেটা কিনা বাংলাদেশের রুরাল এরিয়ার কারোর এই ধরনের কোনো স্কোপ নেই। লালচে দাগ বা কালচে দাগ একটা ইনফরমেশন, ডেপথ যে গভীরতা কত সেটা আরেকটা ইনফরমেশন, এবং সেটা কোন জায়গায় লোকেটেড, কোন গ্রামে। এই 3টা ইনফরমেশন হলেই আমরা তাকে বলে দিতে পারতেছি যে তার টিউবওয়েলে আর্সেনিকের ঝুঁকি আছে কিনা। গবেষকেরা বলছেন, সারা দেশে সবচেয়ে বেশি গোপালগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর সহ 2 কোটি মানুষ আর্সেনিকে আক্রান্ত। তাই এ সম্পর্কে সহজে তথ্য জানা গেলে প্রতিকারও সহজে সম্ভব। ওয়াটার বর্ন ডিজিজ কিন্তু একটা বড় ধরনের জিনিস, বিভিন্ন ধরনের ডিজিজ হয়। তো আমরা যদি মানুষকে সুপেয় পানি না দিতে পারি, এই যে জনসংখ্যা যারা রেগুলার এটা পান করছে, একসময় তাদেরকে নিয়ে আমাদের একটা বড় ধরনের হেডেক হয়ে যাবে বা মাথা ব্যথা শুরু হবে যে তাদেরকে কিভাবে আমি ট্রিটমেন্ট দিতে পারি, কারণ তাদের এগুলি ইট ক্যান কজ ক্যান্সার, ইট ক্যান কজ আদার থিংস। তো এই ঝুঁকি কমানোর জন্য আমাদের এই যে আমরা অ্যাপ ডেভেলপ করেছি, আমরা ড্যাশবোর্ড ডেভেলপ করেছি। 20 বছরে দেশে মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত নলকূপের সংখ্যা অর্ধেকে নেমেছে। তবে এখনও দেশের প্রায় 14% নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 105 বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর থেকে এই দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন হয়। 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ আর সবশেষ 24-এর গণ অভ্যুত্থান, জাতির সকল ক্রান্তি লগ্নে মুক্তির নেতৃত্ব এসেছে এই বিশ্ববিদ্যালয় থেকে। এবার 105 বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগের বছর জুলাইয়ে যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই অভ্যুত্থানের যে আমাদের মূল লক্ষ্যগুলো ছিল, সেগুলো যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরে যুগ যুগ ধরে বাংলাদেশের মধ্যে ছড়াইতে থাকে। তখন আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ দেখব, একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখব, একটি নতুন বিশ্ববিদ্যালয় দেখব। দিবসটি উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের র্যালি বের হয়, পরে টিএসসিতে কেক কেটে এবং পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য। এ সময় তিনি জানান, শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে। সবাইকে সাথে রাখা, জাতি, ধর্ম, বর্ণ, মতবাদ নির্বিশেষে সমস্ত মানুষকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠান তার কনভিনিং পাওয়ার ইউজ করে একটি বড় জাতীয় মঞ্চ তৈরি করতে চায়। শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট সহ যেসব সমস্যা রয়েছে সেগুলো দূর করতে হবে, সেই সঙ্গে জোর দিতে হবে শিক্ষা ও গবেষণায়। বাংলাদেশের যত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা আদর্শ মডেল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে। গবেষণার দিক দিয়ে যেন জোর দেয় বেশি। আর যেসব সমস্যা আছে হলগুলোতে, মেয়েদের হল নিয়ে অনেক সমস্যা আছে। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা, রাজনীতি হোক এবং রাজনীতির নামে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আর কোনো সংঘাত না হোক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আজকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলেন 28 বাংলাদেশি। পাকিস্তান ও দুবাই হয়ে সকাল 7:30টার দিকে ঢাকায় পৌঁছান তারা। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তাদের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। বিমানবন্দরে স্বজনদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। রাজধানীর গুলশানের বাসিন্দা সালেক আহমেদ 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে ইরানে যান 6 জুন। বেড়ানোর পাশাপাশি চিকিৎসা নেওয়া ছিল উদ্দেশ্য। 13 জুন ফেরার কথা থাকলেও ইসরায়েলি হামলার কারণে আটকা পড়েন তেহরানে। আটকা পড়া 2 সপ্তাহের বেশি সময় পর মঙ্গলবার সকালে দেশে ফিরলেও সঙ্গী হয়েছে ভয়াবহ যুদ্ধের এক অভিজ্ঞতা। প্রচুর সাউন্ড। এই আমার বাচ্চা, ছোট বাচ্চা, 4 বছর বয়স, ওর সাউন্ড ইফেক্ট হয়ে গিয়েছিল। ও সারাক্ষণ কান ধরে থাকতো, ও যে কোনো সাউন্ড হলেই বলতো বম ফাটছে, বম ফাটছে, এরকম আর কি। প্রচণ্ড রকম আপনার গিয়ে ভীতির মধ্যে ছিলাম। সারা রাত ঘুমাইতাম না আমরা, 11 রাত ঘুমাইনি আমরা।
এই পরিবারটি সহ দেশে ফিরেছে আটকা পড়া মোট ২৮ বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পাকিস্তান ও দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। আমরা চিন্তাও করিনি যে আমরা কখনো দেশে ফিরবো। মানে যে পরিস্থিতিতে ছিলাম মনে হচ্ছিল যে এখানেই মানে হয়তো আমরা মারা যাব। পুরা গ্লাসটা হচ্ছে আমাদের হোটেলে গ্লাসগুলো কাঁপতো, এত সাউন্ড। আর বাচ্চা দুইটা আমার খুব ভয় ছিল, সব সময় কান ধরে বসে থাকতো। ওরা এখন পর্যন্ত কোনো হর্নের সাউন্ড নিতে পারতেছে না, মানে কিছু একটা সাউন্ড হলেই বলে যে বম মারতেছে। তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় থাকা স্বজনরা ভিড় করেন বিমানবন্দরে। নির্বিঘ্নে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেন তারা। আমার ভাইকে বাঁচাও, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে এবং নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো শুকর। আর বাংলাদেশ গভর্নমেন্ট এবং পাকিস্তান গভর্নমেন্ট এরা যথেষ্ট চেষ্টা করছে। তেহরানে এম্বাসি, বাংলাদেশ এম্বাসি, পররাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। ১৩ জুন ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু হলে দেশে ফেরার জন্য নিবন্ধন করেন শতাধিক বাংলাদেশি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতি। রাত ৯টায় বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।